রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ দিলিয়ে দিশুন আসমানি তাজির। এলো খুশির ঈদ, নগরে উৎসব, দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, উৎসবের অপেক্ষায় দেশ, প্রস্তুত ঈদগাহ ময়দান, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে নিরাপত্তা বলয় থাকবে। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। ঈদ যাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাআল্লাহ ভালোভাবেই আসছে। আমাদের প্রত্যাশা এতটুকুই যে আমরা শান্তিভাবে যাচ্ছি, আমরা শান্তিভাবেই আসতে পারি। অন্যান্য বারের চেয়ে এবার ঝামেলা কম, গ্যাঞ্জাম কম, আর আমি রিল্যাক্সে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি জাফর সাদিক। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক, ব্রিফিংয়ে প্রেস উইং। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দেশের 14টি জেলার আকাশে খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানান তিনি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ, আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিক। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এ সময় তিনি দেশের 14টি জেলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা সেটা 9টায় হবে বাইতুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকে এবং সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করে সে আহ্বান জানান তিনি। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ, জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী সানবীর রূপল এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন জুম্মান সাদিক জাভলিন। প্রথমেই যাচ্ছি সানবীর রূপলের কাছে। রূপল, শেষ ভালো যার সব ভালো তার। ঈদযাত্রার শেষ সময়টুকু বেশ ভালোই যাচ্ছে যাত্রীদের, কারণ এখন এই মুহূর্তে সদরঘাট পন্টনে যে যাত্রীরা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই লঞ্চে উঠতে পেরেছেন। এর মধ্যে বেশ কিছু গন্তব্যে লঞ্চ ছেড়ে গেছে, এখনও অপেক্ষমান আছে বেশ কিছু লঞ্চ, এবং এই লঞ্চগুলো এখন নতুন করে পন্টনে আর যাত্রী প্রবেশ করছে না। যারা এখনও পর্যন্ত প্রবেশ করেছেন তারা আসলে কোন লঞ্চটিতে উঠবেন সেটি যাচাই বাছাই করছেন, তাই এখনও বেশ কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো বরিশাল অঞ্চলের যে লঞ্চগুলো, আজকে 4টি লঞ্চের মধ্যে এর মধ্যে 2টি ছেড়ে গেছে, এখনও 2টি লঞ্চ পন্টনে অপেক্ষা করছে, এবং অন্যান্য গন্তব্যে ঠিক আমার ওই পাশে সেখানে বেশ কিছু লঞ্চ অপেক্ষা করছে এবং তারা শেষ সময়ের যাত্রীদের তোলার জন্য ব্যস্ত রয়েছে। এবং এবছর স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, যেহেতু টানা 6-7 দিন ধরেই ধারাবাহিকভাবে যেতে পেরেছেন, যার ফলে একসাথে সব চাপ পড়েনি। তবে খুবই চমৎকার কিছু দৃশ্যও দেখেছি, সেটি হচ্ছে চাঁদ রাতের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছেন অনেকেই লঞ্চে বসেই। তারা নিজেরা গল্পগুজব যেমন করছেন, তেমনি দেখেছি যে মেহেদি লাগাচ্ছেন এবং নিজেরা নিজেদের প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন, যাতে কালকে সকাল সকালেই বাড়ি ফিরেই তারা ঈদ আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে পারেন। প্রত্যাশা করছেন যে এই যাত্রাটি যেমন স্বস্তি ছিল, ফেরার যাত্রাপথটিও যেন স্বস্তি থাকে, সেজন্য যাতে কর্তৃপক্ষ এরকম একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য থেকেই আবার এই ঢাকায় কর্মস্থলে ফেরার জন্য সুযোগ করে দেয়। তো এখন পর্যন্ত সব বেশ ভালোভাবেই যাচ্ছে এবং শেষ সময়ের জন্য অপেক্ষা করছে বেশ কিছু লঞ্চ, এবং এই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার মধ্য থেকেই এবারের আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রার সমাপ্তি ঘটবে। তো এই ছিল সদরঘাট থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন জুম্মান সাদিক জাভলিন। রূপল, যেমনটি বলছিলেন, আসলে ট্রেনের চিত্র যদি আপনাকে বলি, কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে বেশ কিছুটা জনতীব্রতা তৈরি হয়েছিল, অনেকেই দাঁড়িয়ে আছেন। মূলত তীব্র যে জ্যাম সেটা নয়, এখানে এই যাত্রীরা মূলত এসেছেন যে এই যে 9:13 ঠিক পৌঁছানোর কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেস, সেটি কিন্তু এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বিমানবন্দর রেল স্টেশনের, এবং এর পরপরই কিন্তু আরও 5 থেকে 6টি যেই আন্তনগর ট্রেনগুলো রয়েছে, যেটি সিলেট থেকে শুরু করে পঞ্চগড়, কিশোরগঞ্জ সহ অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে যেই ট্রেনগুলো যাবে, সেই ঈদ যাত্রীরা কিন্তু এখানে জমা হয়েছেন ইতোমধ্যেই। তবে এই ট্রেন যেটি যাচ্ছে এই মুহূর্তে কুড়িগ্রাম এক্সপ্রেস, সেখানেও আমরা দেখছি কিন্তু খুব আসন সংখ্যা যেটি রয়েছে নির্দিষ্ট, সেই আসন সংখ্যা অনুযায়ী এখানে আমরা যাত্রীদেরকে দেখছি। খুব বেশি যাত্রীর চাপ এখানে নেই। ভেতরে বেশ কিছু কোচে কিন্তু আমরা দেখেছি সেখানে আসন ফাঁকাও রয়েছে। তো বরাবরের আজকে সকাল থেকেও যেটি দেখছিলাম বা গতকালকেও যেটি ছিল, যে বেশিরভাগ ট্রেনে কিন্তু যে যাত্রীর উপচে পড়া ভিড়
সেটি আমরা লক্ষ্য করিনি। অত্যন্ত স্বস্তির মধ্য দিয়ে শেষ পর্যন্ত এখনও যে ঘরে ফেরা মানুষ যারা ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন, খুব হাসি মুখে কিন্তু তারা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, খুব হাসি মুখেই প্রত্যেকে ঈদ যাত্রা করছেন। এবং যাত্রীরা কিন্তু তাদের পরিতৃপ্তির কথা জানিয়েছেন যে এইবারের যে ট্রেনের শিডিউল একেবারে বিপর্যয় হয়নি, প্রত্যেকটি ট্রেনই মোটামুটিভাবে সঠিক সময়ে ছেড়ে গেছে এবং ট্রেনে প্রবেশ বা প্রস্থানের সময় কোনো ধরনের বিপত্তিতে তাদের পড়তে হয়নি, কোনো ধাক্কাধাক্কি কিংবা যেই চাপ থাকে যাত্রীর অতিরিক্ত সেটি নেই। একই সঙ্গে এই ট্রেনেও কিন্তু আমরা দেখছি আসলে ছাদের ওপরে কোনো যাত্রী নেই, যারা যাত্রী আছেন তারা নিজস্ব আসনে বসে যাচ্ছেন, যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তারাও কিন্তু অনেকে সৌভাগ্যবান যারা তারা আসন পেয়ে যাচ্ছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ঘরে ফেরার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, জানছিলাম সেখানকার মানুষের ঈদ যাত্রার খবর। রাতের সময় আরও থাকছে। 1 এপ্রিল থেকে দেশের বাজারে বাড়ছে ভোজ্য তেলের দাম। ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় কারণ লিটারে 13 থেকে 18 টাকা বাড়ানোর প্রস্তাব, সরকারের পদক্ষেপ চান ভোক্তারা। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই। তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচন আয়োজনে টালবাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ এবং আমি মনে করি এটা একটা পজিটিভ। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে,
উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওইটাকে কীভাবে কমানো যায়, বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এর সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান তারা। 4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিংয়ের মধ্যে। ডক্টর ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা ঐতিহাসিক মিটিং হয়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি। মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-এর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আবারও বাড়তে যাচ্ছে ভোজ্য তেলের দাম। আগামী মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 আর পাম ও খোলা সয়াবিনে বাড়তে পারে 13 টাকা। কারণ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভোক্তারা বলছেন, সরকার ভ্যাট না কমালে নিরুপায় ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাড়িয়ে দিবে দাম। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল। সরবরাহ রয়েছে স্বাভাবিক। মোটামুটি এখনো তেলের বাজার মোটামুটি এখনো সরবরাহ ঠিকই আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে এই ভোজ্য তেলের দাম, এমন শঙ্কা ঘিরে ধরেছে ভোক্তাদের। দামের বিষয়টা শুনতেছে, এটা আসলে আমরা সাধারণ পাবলিক হিসাবে কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। ভোক্তার এমন আশঙ্কার কারণ, গেল 15 ডিসেম্বর পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিয়ে এনবিআর যে এসআরও জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভ্যাট অব্যাহতি বহাল থাকবে নাকি পণ্যের দাম বাড়বে, এখনো সেই সিদ্ধান্ত জানায়নি সরকার। আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। এখন যে দাম আছে আরো যদি বাড়ে
তাহলে তো আমাদের পণ্য কেনাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেভাবে ওকে এটা কন্ট্রোল করা উচিত সরকারকে। ব্যবসায়ীরা বলছেন আগাম কর ও ভ্যাট উঠে গেলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 18 টাকা বেড়ে দাঁড়াবে 193 টাকায়। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম লিটারে 13 টাকা বেড়ে হবে 170 টাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই বাজারে তেল সরবরাহ করবেন তারা। 1 তারিখের পর থেকে আমরা যে মালটা সরবরাহ দিব বাজারে, ওখানে আপনার 15% ব্যাট দিয়ে সরবরাহ করতে হবে আর কি। ব্যাটটা দিলে আলটিমেটলি তো এটা প্রাইসের সাথে যোগ করে আমাকে দিতে হবে। ব্যাটটা তো আমাকে নিতে হবে, কাস্টমারের কাছ থেকে ব্যাটটা নিতে হবে না। ভোজ্য তেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই চিঠি দিয়ে দাম বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে ট্যারিফ কমিশনে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের মাঝামাঝিতে এবার ঈদ উল ফিতর হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলে সুখবর দিল আবহাওয়া অফিস। তবে এপ্রিলের 2 তারিখের পর থেকে উষ্ণতা আরও বাড়তে পারে। ঢাকাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অফিস। চৈত্রের দুপুরে রৌদ্রোজ্জ্বল আকাশ, শুষ্ক প্রকৃতি, রুগ্ন পাতা, শুরু হয়েছে গরমের দাপট। উষ্ণতায় কিছুটা স্বস্তি পেতে শিশুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে লেকের পানিতে। তাপ থেকে রক্ষা পেতে কেউ বা গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় ঈদের দিন তাপমাত্রা কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। রোদের যে পরিমাণ তাপ, হাঁটতে অনেক একটু কষ্ট হচ্ছে। দিনেও গরম, রাতেও গরম, টিকা যায় না। ঘাম পড়তাছে, আবার রোজা রেখে রোদ, সবারই কষ্ট হচ্ছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে, বৃষ্টি নাই, বাদল নাই। ঈদের দিনে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। গেল দুদিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। সেই ধারাবাহিকতায় ঈদের দিন তীব্র গরম অনুভব হবে না বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন যেটা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে যদি এখন যে নরওয়েস্টার পিরিয়ড, যদি কোনো সিগনিফিক্যান্ট ক্লাউড মেঘ এসে যায়, সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে ওই লোকালাইজ অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সিভি ক্লাউড যদি না আসে, তাহলে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। তবে ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানান এ আবহাওয়াবিদ। হালকা থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আমরা পেয়েছি। 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, আগামীকালকেও আজকের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 2 তারিখের পর থেকেই তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আজকে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 16.5 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রস্তুত রয়েছে। মিয়ানমারের চাহিদা সাপেক্ষে সহায়তা দেবে বাংলাদেশ। এবারে ঈদ কেনাকাটার খবর। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন নগরবাসী। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতানে রয়েছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সমন্বয় করে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকে। দিনে ভিড় কম থাকলেও বিকেল ও রাতে ক্রেতা বাড়ার আশা বিক্রেতাদের। রোজার শেষ দিকে এসে এখন আর তেমন কারোরই বাকি নেই ঈদ কেনাকাটা। তবে যারা একেবারেই সময় বের করতে পারেননি, তারা শেষ মুহূর্তে এসেছেন ঈদ শপিংয়ে। লেট হয়েছে শপিং করতে, তো সবারটা শেষ করে আজকে নিজেরটা নিতে এসেছি। বাবা মার সঙ্গে আসি মার্কেট করতে। ভিড় না থাকায় স্বস্তিতে চলছে বেচা কেনা। বেশিরভাগই কিনছেন কসমেটিক্স, জুয়েলারি ও ঘর সাজানোর অনুষঙ্গ। শপিং করা তো শেষ, সো এখন জাস্ট অ্যাক্সেসরিজ বা আদার্স যে স্যান্ডেল বা আরও যা কিছু আছে এইসব মেকআপ আইটেমস এগুলো কিনতে আসছি। ক্লিপ নেয়, কেউ ব্যান্ড নেয় বাচ্চাদের বা বড়দের, কিন্তু এখন তেমন কাস্টমার নাই। সারাদিন যেমন তেমন, রাত্র 9টার পর অনেক কাস্টমার থাকে কসমেটিক্সে। বিক্রেতারা বলছেন শেষ সময় ক্রেতাদের চাপ একেবারেই নেই। গতকালকে এবং গত পরশুদিনও মোটামুটি লোক ছিল, আজকে একদম ফাঁকা। গত বছর এই সময়টা আমরা খুব ভালো বেচছি, তুলনায় এবছর তেমন কিছু হয়নি। রাত 1টা-2টা পর্যন্ত আসি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। গত কয়েকদিন ধরে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে নগরের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান। ফারহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। হামাসের হাতে জিম্মি থাকা জীবিত 24 ইসরায়েলিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার মাটিতে আইডিএফের সেনাদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের মাঝে উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে 5 শিশুসহ অন্তত 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর সরকার বিরোধী বিক্ষোভের পাশাপাশি নতুন নির্বাচনের দাবিতে ফুঁসে উঠছে ইসরায়েল।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববারও উপত্যকা জুড়ে বোমাবর্ষণে নিহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণাঞ্চলের রাফায়ও স্থল অভিযান শুরু করেছে দখলদাররা। মধ্যপ্রাচ্যের দুই দেশ মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান খলিল আল হায়া। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, দুদিন আগে কায়রো ও দোহা একটি প্রস্তাব দেয়। বিষয়টিকে ইতিবাচক বিবেচনা করে গ্রহণ করেছে হামাস। দখলদাররা আর কোনো ক্ষতি করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এরপরই পাল্টা প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তারা জানায়, হামাসের হাতে জিম্মি থাকা জীবিত ২৪ ইসরায়েলিকে মুক্তি না দেয়া পর্যন্ত গাজার মাটিতে আইডিএফ এর সেনাদের হামাসের হাতে জিম্মি থাকা জীবিত ২৪ ইসরায়েলিকে মুক্তি না দেয়া পর্যন্ত গাজার কিছু অংশে স্থায়ীভাবে উপস্থিত থাকবে আইডিএফ এর সেনারা। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে শনিবার জনসমুদ্রে পরিণত হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথ। এদিন যুদ্ধবিরতির পাশাপাশি নতুন নির্বাচনেরও দাবি জানান বিক্ষুব্ধ জনতা। এ সময় আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, চলে ধরপাকড়ও। অন্যদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা এবং সানা শহরে একের পর এক বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী। জবাবে লোহিত সাগরের মার্কিন যুদ্ধজাহাজে টানা ৩ বার হামলার দাবি জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদে মসজিদে স্থানীয়দের পাশাপাশি জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই জামাতে বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য বিশেষভাবে দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশের সবাই একসাথে নামাজ পড়ে ভ্রাতৃত্ববোধের বন্ধন থেকে ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ধ্বংসস্তূপের মাঝে নামাজ আদায় করেন। কাতারের আল বায়ানে একটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় ও প্রবাসী সহ কয়েক হাজার মানুষ। একই দিন কুয়েতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ ও ফারওয়ানিয়াতে। পরিবার ছাড়া, মা বাবা থাকা, সন্তান ওয়াইফ ছাড়া মনে করেন একটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই দেশের মাটিতে প্রথম ঈদ, তারপর এই মনটা কিন্তু দেশের মাটিতেই রয়ে গেছে। ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা আয়োজনে ঈদ উদযাপিত হয়েছে। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী মালে সহ এর আশপাশের শহরগুলোর মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। এছাড়া এদিন ইতালি, জার্মানি, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে ঈদের জামাতে নামাজ আদায় করেন লাখ লাখ মুসলিম। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। সারা বিশ্বের সমর্থকদের ঈদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন ক্রিকেট, ফুটবল অঙ্গনের তারকারা। ইউরোপ মাতিয়ে 2023 সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন CR7। মুসলিম উম্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। কদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলো খুশির ঈদ। কাল পবিত্র ঈদ উল ফিতর, দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। প্রস্তুত ঈদগাহ ময়দান, থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি। শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সড়কে ঝরল 12 প্রাণ।
এবং যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।